রাজনীতির দাবা খেলায় যখন কোনো এক পক্ষ নিজেকে শেষ চালের একছত্র অধিপতি ভাবতে শুরু করে, ঠিক তখনই কি পতন তার দরজায় সবচেয়ে জোরে কড়া নাড়ে। 2024 সালের রক্তস্নাত জুলাই গণঅভ্যুত্থানের পর পুরো বাংলাদেশ যখন গভীর স্বস্তির নিঃশ্বাস ফেলেছিল, যখন সবাই ভেবেছিল 15 বছরের এক ভয়াবহ ফ্যাসিবাদের কফিনে শেষ প্যারেকটি চিরতরে ঠুকে দেওয়া হয়েছে, তখন কি আমরা আসলে নিজেদের অজান্তেই নতুন এক অদৃশ্য শিকলে আটকা পড়ছিলাম? বাতাসে কান পাতলেই এখন এক নতুন শোরগোল শোনা যাচ্ছে। ক্ষমতার অলিন্দে কানাকানি চলছে। রাজপথের বাতাসে বারুদের গন্ধ যেন আবার ফিরে আসতে শুরু করেছে। প্রশ্ন উঠেছে, তারেক রহমান এবং তার দল বিএনপি কি তবে ক্ষমতার স্বাদ পুরোপুরি হাতে পাওয়ার আগেই তা হারাতে চলছে? রাজপথে কি দানা বাঁধছে আরেকটি অনিবার্য গণঅভ্যুত্থানের অশনি সংকেত? সদ্য বিদায় নেওয়া স্বৈরাচারের ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে যারা ভেবেছিলেন ক্ষমতার চাবিকাঠি এবার চিরস্থায়ীভাবে তাদের পকেটে চলে গেছে, তাদের সেই সুখনিদ্রা ভাঙতে খুব বেশি সময় লাগেনি। কেন হঠাৎ করেই রাজপথের সেই পুরনো মিত্ররা একে অপরের দিকে আঙুল তুলতে শুরু করেছে? কেনই বা অভ্যুত্থানের মূল কারিগর ছাত্র জনতা আজ নতুন করে রাস্তায় নামার হুঙ্কার দিচ্ছে? একটি দেশের আপামর জনসাধারণ যখন বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে স্বৈরাচারের পতন নিশ্চিত করে, তখন সেই রক্তের দাগ শুকানোর আগেই যদি ক্ষমতার ভাগবাটোয়ারা নিয়ে নোংরা খেলা শুরু হয়, তবে সেই জাতির ভবিষ্যৎ আসলে কোন দিকে ধাবিত হয়? গোপন দর কষাকষির টেবিলে বসে দেশের ভাগ্য নিয়ে যে মাস্টার প্ল্যান তৈরি হয়েছিল, জাগ্রত ছাত্র জনতার এক হুঙ্কারেই কি চিরতরে চুরমার হয়ে যেতে বসেছে সেই অন্ধকার রাজনৈতিক সমীকরণ? যে তরুণেরা নিজেদের জীবন বাজি রেখে পুরো দেশের ক্যাম্পাসগুলোকে স্বৈরাচার মুক্ত করেছিল, তাদেরই অন্যতম প্রতিনিধি সাদিক কায়েম যখন প্রকাশ্য রাজপথে দাঁড়িয়ে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন, তখন হিসাবের খাতা নতুন করে খুলতেই হয়। সাদিক কায়েম সরাসরি তারেক রহমান এবং তার লাঠিয়াল বাহিনীকে উদ্দেশ্য করে এক ভয়ঙ্কর সতর্ক বার্তা দিয়েছেন। তিনি স্পষ্ট করে বলেছেন, আমরা ছাত্রলীগের যে পরিণতি করেছিলাম তার চেয়ে বড় অবনতি আমরা তোমাদের করব। এটি শুধু কোনো ফাঁকা রাজনৈতিক আওয়াজ ছিল না, এটি ছিল দেয়ালের পিঠ থেকে যাওয়া এক লড়াকু ছাত্র সমাজের পুঞ্জীভূত ক্ষোভের বিস্ফোরণ। দেশের ক্যাম্পাসগুলোতে যখন আবারও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের বিপি বা জিএস এর মতো নির্বাচিত প্রতিনিধিদের উপর রামদা, চাপাতি আর হকিস্টিক নিয়ে হামলা হয়, এমনকি হাসপাতালের বিছানায় শুয়ে থাকা আহতদের উপরও বর্বরচিত আক্রমণ চালানো হয়, তখন সাধারণ শিক্ষার্থীর রক্ত টকবক করে ওঠে। পৃথিবীর ইতিহাসে কেবল ইসরায়েলি বাহিনী আর নিষিদ্ধ ছাত্রলীগেরই নজির ছিল হাসপাতালে ঢুকে রোগীদের উপর হামলা চালানোর। আর আজ সেই লজ্জাজনক তালিকায় তৃতীয় নাম হিসেবে যুক্ত হচ্ছে এই নব্য ক্যাডার বাহিনী। আর ঠিক সেখানেই দেখা দেয় নতুন প্রশ্ন। একটু পেছনে ফিরে তাকাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন আন্দোলনকারীদের রক্তাক্ত করা হলো, তাদের বাঁচানোর জন্য যখন ঢাকা মেডিকেলের ইমার্জেন্সি ইউনিটে নেওয়া হলো, সেখানেও হায়নার মতো ঝাঁপিয়ে পড়েছিল স্বৈরাচারের দোসররা। সেই ক্ষোভের আগুনে 17 জুলাই প্রতিটি হল থেকে সন্ত্রাসীদের বের করে দিয়ে ক্যাম্পাস মুক্ত করেছিল সাধারণ শিক্ষার্থীরা। কিন্তু আজ সেই একই কায়দায় তোফাজ্জল হত্যাকাণ্ডের আসামি শেখ রমজান আলী রকি কিংবা নয়নের মতো চিহ্নিত সন্ত্রাসীদের নিয়ে যখন নতুন করে হামলা চালানো হয়, তখন বুঝতে বাকি থাকে না যে পর্দার আড়ালে আসলে একই নাটকের মহড়া চলছে। শুধু কুশীলবদের নাম বদলেছে। যারা আজ নিজেদের নতুন হর্তাকর্তা ভাবছেন, তাদের কাছে সাধারণ শিক্ষার্থীদের একটি সহজ কিন্তু তীক্ষ্ণ প্রশ্ন রয়েছে। তারেক রহমানের বিরুদ্ধে 21 আগস্টের গ্রেনেড হামলা, খালেদা জিয়ার আরফানেজ ট্রাস্ট দুর্নীতি কিংবা মানি লন্ডারিং সহ যে 84টি মামলা হয়েছিল, সেগুলো যদি রাজনৈতিক ষড়যন্ত্র আর মিথ্যা হয়ে থাকে, তবে নিজামী, সাইদি কিংবা মীর কাসেমদের দেশপ্রেমিক হিসেবে মূল্যায়ন না করে যদি আপনারা পতিত স্বৈরাচার আওয়ামী লীগের ভাষায় রাজাকার তকমা দেন, তাহলে আপনাদের আর আওয়ামী লীগের মাঝে পার্থক্যটা কোথায় রইল? এই প্রশ্ন আজ কেবল রাজপথের নয়, এই প্রশ্ন আজ প্রতিটি সচেতন মস্তিষ্কের। ঘটনার মোড় ঘুরতে শুরু করে তখনই যখন বজ্রকণ্ঠে গর্জে ওঠেন নাসির উদ্দিন পাটোয়ারি। তিনি সরাসরি তারেক রহমানকে উদ্দেশ্য করে ছুড়ে দেন এক ঐতিহাসিক চ্যালেঞ্জ। 5ই আগস্টের সেই চরম রক্তক্ষয়ী দিনে যখন সকালবেলা পুরো বাংলাদেশ স্তব্ধ, সেনাবাহিনী চারদিকে কঠোর ব্যারিকেড দিয়ে রেখেছে, আন্দোলনকারী ছাত্রনেতারা যখন একটি বাসায় অবরুদ্ধ, বাইরে বের হলেই গুলির হুমকি, ঠিক সেই মুহূর্তে কে ছিল রাজপথে?
সেদিন তো তারেক রহমান কিংবা তার দলের কোনো শীর্ষ নেতার ছায়াও রাজপথে দেখা যায়নি। সেদিন রাজপথে ব্যারিকেড ভেঙে ধেয়ে এসেছিল এদেশের কৃষক, দিনমজুর, রিকশা চালক, সবজি বিক্রেতা, গৃহিণী, আলেম আর অকুতভয় ছাত্র সমাজ। তাহলে আজ হঠাৎ করে লন্ডন থেকে উড়ে এসে কে নিজেকে এই গণঅভ্যুত্থানের একক মাস্টারমাইন্ড হিসেবে দাবি করছে? নাসিরউদ্দিন পাটোয়ারির ভাষায়, এক জারদেল ঠগ যেমন তাজমহলকে 100 বার বিভিন্ন মানুষের কাছে বিক্রি করার গল্প ফেঁদেছিল, আজ ক্ষমতার লোভে কি বাংলাদেশকেও তেমনি বিভিন্ন বিদেশি ডিপ স্টেটের কাছে বিক্রি করার গোপন চেষ্টা চলছে? এই একক মাস্টারমাইন্ড তত্ত্বের বিরুদ্ধে সবচেয়ে জোরালো এবং সুনিপুণ আঘাতটি আসে জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমানের এক বিস্ফোরক বক্তব্যের মাধ্যমে। পর্দার আড়ালে চলছিল ভিন্ন এক হিসাব, আর সেই হিসাবের মুখোশ এক নিমিষেই খুলে দেন জামায়াত আমির। তিনি বিএনপির বিগত 5 মাসের কুকর্ম ও অপশাসনের হিসাব টেনে এনে সরাসরি অভিযোগ তোলেন। জামায়াত আমির বলেন, ফেসিবাদী আওয়ামী লীগ 15.5 বছরে যে সমস্ত অন্যায়, জুলুম আর অপকর্ম করেছিল, বিএনপি মাত্র এই 5 মাসের মধ্যেই তার সবগুলোর রেপ্লিকা আর ফটোকপি জাতিকে দেখিয়ে দিয়েছে। যেন একই প্রতারক চেহারার 2 যমজ সন্তান, একজনকে গ্রহণ করে অন্যজনকে অগ্রাহ্য করার কোনো সুযোগ নেই। ডক্টর শফিকুর রহমান বিএনপির পেছনের আতাত ও ক্ষমতার লোভী মানসিকতাকে নগ্ন করে দিয়ে প্রশ্ন তোলেন, যখন জুলাই যোদ্ধারা শরীরের অজস্র বুলেটের যন্ত্রণা নিয়ে পায়ে এলিজার্ভের মেটালিক ক্যাস পেঁচিয়ে ঘরের কোণে কিংবা হাসপাতালে শুয়ে এখনো যন্ত্রণায় ছটফট করছে, তখন তাদের সুচিকিৎসা আর পুনর্বাসন ভুলে গিয়ে কার সাথে আতাত করছে বিএনপি? 70% মানুষের গণভোটের রায়কে অপমান করে কাদের স্বার্থ রক্ষা করা হচ্ছে? কিন্তু এখানেই শেষ নয়। রাজপথের এই উত্তাপের মাঝে ইসলামী ছাত্র শিবির এবং সচেতন ছাত্র সমাজ স্পষ্ট জানিয়ে দেয়, তাদের শরীরে এক বিন্দু রক্ত থাকতে এই বাংলায় কোনো ফ্যাসিজম 2.0 কায়েম হতে দেওয়া হবে না। রাজনীতির এই জটিল সমীকরণে এবার সরাসরি ডাক দেওয়া হয়েছে হেফাজতে ইসলাম থেকে শুরু করে চরমোনাই পীর এবং কওমি মাদ্রাসার প্রতিটি লড়াকু সন্তানকে। তাদের প্রতি এক আবেগঘন অথচ দৃঢ় আহ্বান, ছোটখাটো বিষয় নিয়ে মসজিদের ভেতরে বয়ান দিয়ে বিভক্ত হওয়ার সময় এখন নয়। ইসলাম শিখিয়েছে বাতিলের বিরুদ্ধে আপোষহীন লড়াই করতে। তাই আজ মসজিদের মিনার থেকে জুলুমতন্ত্রের বিরুদ্ধে ডাক দেওয়ার সময় এসেছে। 5ই আগস্টের সেই ভয়াল দিনে যেমন কোনো পরিচয় ছিল না, সবাই কেবল রাজপথের লড়াকু সৈনিক ছিল, আজ সেই একই ঐক্যের প্রয়োজন। 1400 তরুণের বুকের তাজা রক্তের উপর দাঁড়িয়ে কোনো আপোষ বা নেগোসিয়েশন হতে পারে না। বুলেট আর গুলির ভয় দেখিয়ে কিংবা টাকার লোভ দেখিয়ে এই বিপ্লবীদের কেনা যাবে না। যদি এই নব্য আধিপত্যবাদীদের পতন নিশ্চিত করে দ্বিতীয় স্বাধীনতার যুদ্ধকে চূড়ান্ত বিজয় পর্যন্ত এগিয়ে নিতে হয়, তবে বাংলার প্রতিটি মানুষকে সজাগ থাকতে হবে, যেন কোনো বিদেশি শক্তির কাছে এই দেশের এক মুঠো মাটি বা এক ফোঁটা পানিও বিক্রি হতে না পারে। সিন্ডিকেট, গ্যাস বিদ্যুতের চরম সংকট আর দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতিতে পৃষ্ঠ সাধারণ মানুষ আজ আবারও দেয়ালে পিঠ থেকে যাওয়ার উপক্রম। ক্ষমতায় বসে যদি জনগণের পেটে লাথি মারা হয়, তবে সেই ক্ষমতার মসনদ তাসের ঘরের মতো ভেঙে পড়তে বাধ্য। যারা ভেবেছিল আগামী 5 বছর তারা নির্বিঘ্নে দেশ চালাবে, ছাত্র জনতা আজ তাদের সেই দিবা স্বপ্ন ভেঙে দিয়ে বলছে, 5 বছর তো দূরের কথা, জনগণের চোখের ভাষা না বুঝলে আগামী 1 বছরও তারা টিকতে পারবে কিনা সেই হিসাব আগে মেলাতে হবে। যদি এই সিন্ডিকেট আর চাঁদাবাজির রাজনীতি অবিলম্বে বন্ধ না হয়, তবে বাংলাদেশের জনগণ তাদের থালা বাটি আর কলস হাতে নিয়ে আবারও রাজপথে নামতে বাধ্য হবে। কারণ এই ক্ষমতার চেয়ার কোনো রাজনৈতিক দল বা কোনো প্রভাবশালী নেতার পৈতৃক সম্পত্তি নয়। সব দেখে আর শুনে মনে হচ্ছে আরেকটি অনিবার্য গণবিপ্লব যেন একেবারে আমাদের দোরগোড়ায় এসে দাঁড়িয়েছে। ক্ষমতার অন্ধ অহংকারে মত্ত হয়ে যারা আজ ভুল পথে হাঁটছেন, সময় থাকতে তারা কি নিজেদের শুধরে নেবেন, নাকি ইতিহাসের আস্থা করে নিজেদের নাম চিরতরে লেখানোর জন্য নিজেরাই নিজেদের রাজনৈতিক কবর খুঁড়ছেন? এই প্রশ্নের উত্তর হয়তো লুকিয়ে আছে আগামী দিনের সেই উত্তাল আর ফুটন্ত রাজপথেই।